ডিভোর্সের 10 বছর পর আবার নিজের প্রাক্তন স্বামীর বাড়িতে প্রবেশ করলাম। এত বছর পর নিজের ফেলে যাওয়া সংসারে আবার আসতে হবে কিংবা আসতে পারবো তা কল্পনা বা স্বপ্ন কোনোভাবেই মাথাতে আসেনি। তার নতুন সংসার, নতুন বউ, এমনকি একটা ফুটফুটে মেয়ে ছিল। তার এই সুখের সংসারে আমার জায়গা না হওয়াটাই স্বাভাবিক ছিল। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সকল কিছুই হার মেনে আবারও আমাকে আসতে হলো হৃদের বাড়িতে। সমাজ কিভাবে নেবে, মানুষ কি বলবে, সব কিছুর পরোয়া পিছনে ফেলে কোনো এক অদৃশ্য মায়ার অবাধ্য পিছুটান আর প্রিয় সেই মানুষ, প্রিয় সেই সংসারের কাছ থেকে দেখার লোভ আমাকে এনে দাঁড় করিয়েছে হৃদের দরজায়। নিজেকে আর আটকাতে পারিনি এই সুযোগ থেকে। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল রিধিকা। তুমি কি পুতুল আম্মু? বুঝলাম তিশাই হয়তো বলে রেখেছে আমি আসবো আর আমাকে পুতুল আম্মু বলতে শিখিয়েছে। হ্যাঁ, আমিই পুতুল আম্মু। আসো আসো, মা ভিতরেই আছে। আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি আসতে এত দেরি করলে কেন বলো তো? বাড়িতে কাজ ছিল তো তাই। কিন্তু আমি তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি মামুনি। বিকেলে এনে দেবো কেমন? সমস্যা নেই, বেশি চকলেট খেলে দাঁতে পোকা ধরবে, তাই আমি কম কম চকলেট খাই। মা বলেছে বেশি চকলেট খেলে মায়ের মতোই অসুস্থ হয়ে যাব আমিও। হৃদির সাথে কথা বলতে বলতে তিশার রুমে চলে গেলাম। রুমটা ঠিক তিশার বললে চলে না, রুমটা হৃদের। যে রুমে 10 বছর আগে আমি আর হৃদ থাকতাম, নতুন বউ সাজে এই রুমে এনে বসানো হয়েছিল আমায়। আজ বহু বছর পর আবার বসলাম সেই ঘরটাতে। আমাকে দেখতেই তিশা শুয়া থেকে উঠে বসলো। রীতি বলছে, মা দেখো পুতুল আম্মু এসে পড়েছে। আপনি এসেছেন আপু? আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তা আন্টি ওরা কেমন আছে? আছে, ভালোই। এই বয়সে আর কেমন থাকবে। আসতে দেরি হলো, নতুন বাসায় সব কিছু গোছগাছ করে রান্না করে এসেছি। আবার সন্ধ্যায় চলে যাব। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতেই তিশা সহ আমি ছুটলাম কি হয়েছে দেখার জন্য। রান্নাঘর আসতেই দেখলাম আমার শাশুড়ির হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে গেছে। আমার শাশুড়ি বলা চলে না এখন, যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে। কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না। তিশা ধরে ধরে ওঠালেন ওনাকে। হৃদের মা হয়তো জানতো আমার আসার কথা, তবে আমার সাথে কথা বলতে ইতস্তত বোধ করছেন। তিশা অসুস্থ থাকার কারণে হয়তো ওনাকে এই বয়সে রান্নাঘরে বসতে হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। 10 বছর আগে আমি রান্না করে অফিস যেতাম, আবার অফিস থেকে এসে রান্না বান্না করতাম। খাবারটা গরম করেও খেতেন না আমার শাশুড়ি। আর সেই মানুষটা আজকে এই বয়সে রান্না করতে হচ্ছে। তিশা, তুমি ওনাকে নিয়ে রুমে যাও, বাকি রান্না আমি শেষ করছি। আপা, আপনি রান্না করবেন? তিশার উত্তরে ছোট্ট জবাব, সমস্যা নেই, অভ্যাস আছে। হৃদের মা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার চোখে মুখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। কথা বাড়ালাম না, তিশাও চলে গেল শাশুড়িকে নিয়ে। রান্না শেষ করে রিধিকে গোসল করিয়ে বিকেলে বাড়ি এসে পড়লাম। শত জোর করেও তিশা খাওয়াতে পারিনি। বলে এসেছি কাল খাবো, এখন থেকে তো প্রতিদিনই আসতে হবে। হৃদের মা আর আমার সামনে আসেনি। হৃদের বাবা বিছানাগত, শোয়া থেকে উঠতে পারে না একা একা কারোর সাহায্য ছাড়া। ওই বাড়িতে হাঁসফাঁস লাগছিল অনেক। এত বছর পর নিজের হারানো সংসার কেমন এক অনুভূতি বলে বোঝানো সম্ভব না। 10 মিনিটের দূরত্বের বাসা ওই বাড়ি থেকে আমি যে নতুন বাসায় উঠেছি তার। হেঁটে এসে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়তেই সামনে এক গ্লাস পানি ধরল। জানি এটার কেউ না, ঝিমের হাত। সব সময় বাইরে থেকে আসলে ঝিম পানি এগিয়ে দেয়, সকল কাজে হাত লাগায় আমার সাথে। আমি মানা করলেও করবেই। তার মতে আমার কষ্ট হয় সব একা করতে, তাই সে সাহায্য করলে আমার কষ্ট কম হবে। ঝিমের বয়সে এবার 12 চলছে, আর কমাস পর 13তে পা রাখবে। বাড়ন্ত বয়সে উচ্চতা প্রায় আমার সমান হয়ে এসেছে। লক্ষ্মী একটা মেয়ে। অন্যদায় রিমের বয়স 10। বয়সে ঝিমের থেকে ছোট হলেও বেশ চঞ্চল। সারাদিন এটা সেটা খুঁটিনাটি করবেই। তবে একটা দিক দিয়ে দুজনের খুব মিল।
দুজনেই আমাকে ছাড়া ঘুমাতে পারে না, আমাকে ছাড়া খাবার খাবে না। এই অভ্যাসগুলোতে তারা একমত। মা কখন এলে? আর ওই আন্টির শরীরটা কেমন আছে? সারাদিন কি কি করেছো? রিমের এত প্রশ্নে বিরক্ত হয়ে ঝিম বলল, আহ রিম, শুরু হয়ে গেছে তোর বকবকানি। মা মাত্রই এসেছে, ফ্রেশ হবে, খাবে, তারপর তো সব শুনতে পারবি নাকি? না বাবা, আমার তোর মতন এত ধৈর্য নেই। রিম, তুমি আবার আপুকে তুই করে বলছো? আমার চোখ পাকানিতে হালকা চুপসে গেল রিম। সব শেখাতে পারলেও এই জিনিসটা কিছুতেই রিমকে আয়ত্ত করাতে পারেনি। সে ঝিমকে তুই করি বলে বারবার। এতে অবশ্য ঝিম কোনো আপত্তি করে না, তবে আমি বকা দিই। থাক মা, আমারই তো বোন, তুই বললে কিছুই হবে না। হয়েছে, এতক্ষণ তো দুজন ঝগড়া করছিলে, যেই আমি বকা দিলাম অমনি এখন বোনের পক্ষ ধরা হচ্ছে, তাই না? খাবার টেবিলে এভাবে রান্না হতে দেখে বেশ চমকালো রিত, তবে কিছু জিজ্ঞেস করলো না কাউকে। রিধিতাও খাবারটা বেশ মজা করে খেয়েছে। তিশা খেয়াল করতেই আনমনে কিছু একটা ভেবে হাসলো। পরক্ষণেই মুখে এক অনিষ্ঠত ছাপ পড়ল, চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মুহূর্তে তা হাত দিয়ে মুছে নিল, যা সকলের আড়ালেই থাকে। শীতের এই সকালটাতে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। গায়ে চাদর মুড়ি দিয়ে তাই হেঁটে চলেছি। পুরনো শহর, তবে এখন যা নতুনের মতোই লাগছে। অনেক বছর পর আসাতে সব পরিচিত কিছু অপরিচিত লাগছে। বদলেও গেছে অনেক কিছু। একদিনে যে কারণে শহর ছেড়েছিলাম, আজ এত বছর পর আবার সেই কারণেই আসতে হলো। 3 মাস আগের কথা। দুপুরবেলা কে আসলো রে রিম, দেখ তো, আমার হাতে রান্না। আচ্ছা মা, দেখছি। এটা পুতুল আবার বাসা না? হ্যাঁ, কিন্তু আপনি কে? তুমি আমাকে চিনবে না, তোমার মায়ের সাথে আমার কথা আছে। আচ্ছা, ভিতরে আসুন, বসুন। রিমের কথায় একজন ভদ্র মহিলা ভিতরে প্রবেশ করলো। রিম দৌড়ে রান্নাঘর থেকে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মা, কি জানি এক আন্টি তোমাকে খুঁজছে, বলল কি জানি জরুরি কথা আছে, অনেক দূর থেকে এসেছে। ঠিক আছে, আমি আসছি। রুমে এসে যা দেখলাম তা কখনো ভাবতেই পারিনি। আমার বাসায় তিশা? কিন্তু কেন? তুমি হঠাৎ এখানে? আমার প্রশ্নে তিশা দাঁড়িয়ে গেল। আমি একটা চাওয়া নিয়ে আপনার কাছে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না? বসো, বসে কথা বলো। রিম, বড়দের কথার মাঝে থাকতে হয় না, মা তোমাকে শিখিয়েছে না? রিম হ্যাঁ পূর্বক মাথা নাড়িয়ে চলে গেল। এবার বলো, কি এত দরকার আমাকে তোমার, যে এত দূর পর্যন্ত ছুটে চলে এসছো? আপা, আপনি ফিরে চলুন ওই বাড়িতে। তিশার এমন বাক্যে আমার আশ্চর্যের সকল সীমা অতিক্রম করলো। এই মেয়ের মাথা খারাপ হলো নাকি? নিজের ডেকে কেউ সতীন ঘরে তোলে? তিশার চেহারায় ভয়ের ছাপ। নিজের প্রাক্তন স্বামী স্ত্রীর সাথে মিষ্টি আলাপ করার মতন রুচি আমার নেই, তবে তিশার মুখ দেখে তার সাথে খটর হতে পারছি না কেন জানি। তোমার কথায় অবাক না হয়ে পারছি না। যে জায়গা ছেড়ে এসেছি এত বছর পর, আবার সেই জায়গায় কেন যাব আমি? আর তোমরা তো বেশ সুখেই সংসার করছো, তবে তার মাঝে আমাকে কেন ঝামেলায় বাড়াতে চাইছো বুঝলাম না ঠিক। তিশার চোখের কার্নিশ গড়িয়ে এবার পানি পড়ছে। আমি আপনার ব্যাপারে সবই জানি, কিন্তু তা বিয়ের পর। বিশ্বাস করেন, বিয়ের আগে আমি জানতাম না রিধিকার আব্বুর আগে বিয়ে করেছিল। তার জীবনে আপনি ছিলেন, এমনকি আমার পরিবারের কেউই জানতো না আপনার কথা। জানলে আমাকে এখানে বিয়ে দিত না। বিয়ের কয়েক মাস পর আমি জানতে পারি আপনার কথা। প্রায় অনেক সময় দেখতাম রুমের বারান্দায় দাঁড়িয়ে কিছু একটা পড়ে, অন্য মনস্ক থাকে। জিজ্ঞেস করলে বলতো কিছু না। আমিও আর ঘাটাতাম না, সব যেহেতু ঠিক ছিল তাই এত প্রশ্নও করতাম না। একদিন তার প্রচুর জ্বর ওঠে। মধ্যরাতে কোথা থেকে একটা চিঠি এসে আমার বের করে দেয় হাতে, দিয়ে বলে, তুমি প্রায় সময় আমায় জিজ্ঞেস করতে না যে কি এত ভাবি, কি এত দেখি। এই যে এটা তোমার থেকে লুকিয়ে রাখতাম। আমি একজনকে ঠকিয়েছি, আমি চাইনি, কিন্তু মায়ের কথায় বাধ্য হয়ে করতে হয়েছে আমাকে। তবুও দোষ আমারই, কারণ ভুলটা তো আমিই করেছি। কিন্তু আমি চাইনি তুমি ওসব জেনে কষ্ট পাও। তোমাকে আর দ্বিতীয়বার ঠকাতে চাইনি, তাই লুকিয়ে রেখেছি তোমার থেকে। একজনকে হারানোর, হাত নাড়ানোর কষ্টটা আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তোমাকে হারানোর ভয় হতো অনেক, তাই বলতে পারিনি কখনো।
তবে আজ মনে হচ্ছে তোমার সবটা জানা দরকার। ওই দিন আমি তার কথাগুলো সহ্য করতে পারিনি, কান্না করেছিলাম অনেক। তবে তার প্রচণ্ড জ্বরে তাকে ফেলেও যেতে পারিনি। নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে কাটিয়েছি। আমার পরিবার তার আগের বিয়ের কথা জানার পর আমাকে নিয়ে যেতে চেয়েছিল। আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম চলে যাব, কিন্তু তখন আমার পেটে তার অংশ রিধিকা বড় হচ্ছে। তার উপস্থিতি আমি টের পেতাম। আমার ডিভোর্স হলে আমার ভিতরে থাকা ছোট্ট মানুষটার বাবা হারাবে। তার বেড়ে ওঠার টাকা পয়সার কমতি না হলেও নিজের পরিবারটা পাবে না। তাছাড়া দেশের সংবিধানে গর্ভাবস্থায় ডিভোর্স হয় না। তখন ওই পুরো সময়টা আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। রিধিকার আব্বু অনেক চেষ্টা করেও আমার সাথে দেখা করতে পারেনি। তার সামনে আমি যেতাম না। দিনের পর দিন আমাদের বাড়িতে এসে বসে থাকতো। কিন্তু যেদিন আমার রিধিমণি পৃথিবীতে আসে সেদিন কি মনে করে আমি নিজেই ওনাকে কল করি, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি। আমার কল্পে সে এক মুহূর্ত দেরি করেনি সেদিন। তারপর আস্তে আস্তে সব মানিয়ে নি, নিজের মেয়ের কথা চিন্তা করে। তবে এখনো সে আপনার দেওয়া শেষ চিঠিটা পড়ে মাঝে মাঝে। আমি দেখেও ঘুমের ভান ধরে থাকি। আমি কখনো আপনার জায়গা দখল করতে চাইনি, করিওনি। তারপর 3 বছর আগে আপনাকে চিড়িয়াখানায় দেখেছিলাম। আমি না, রিধির আব্বুই প্রথম দেখে। আমি কথা বলতে চাইলে উনি দেননি। আপনি কষ্ট পেতে পারেন ভেবে জলদি ওই জায়গা থেকে আমরা সরে যাই। আপনার সাথে 2টো মেয়েকে দেখেছিলাম, ভেবেছিলাম আপনি বিয়ে করেছেন। পরক্ষণে বয়সের হিসাব করে দেখলো হিসেব মেলছে না। ওই দিন আপনার খোঁজ নিয়েছিল আমাকে সাথে করি। তারপর জানতে পারি রিম ঝিমকে আপনি এতিমখানা থেকে এনেছেন। তবে আপনার সামনে আসিনি আমরা, হয়তো আসতামও না কখনো। কিন্তু নিয়তি আমাকে আপনার দুয়ারে এসে দাঁড় করিয়েছে। আপনি আমার শেষ ভরসা। মানে আপা, আমার ব্রেন ক্যান্সার, হাতে আর সর্বোচ্চ 6 মাস। আমার মেয়ের বয়স এখনো 7 হয়নি, আর 1 মাস বাকি। আমি মারা গেলে উনি হয়তো আবার বিয়ে করবেন, হয়তো করবেন না। তারই বা কত বয়স, 40ও হয়নি এখনো। কিন্তু আমার মেয়েটা একজন মা পাবে না। নতুন কেউ আসলে কেমন করে তাকে দেখবে আমি জানি না। তবে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস। আপনি পারবেন আমার মেয়েকে মায়ের মতন ভালোবাসতে। ফিরে চলুন আপা, আমার মেয়েটা যে অনেক ছোট্ট। আপনার কাছে হাত জোড় করছি একজন মা হয়ে। কান্নায় ভেঙে পড়ল তিশা। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু খুব রাগ হচ্ছে। এরা আমাকে কি পেয়েছে? খেলার পুতুল? তাদের দরকারে আমাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। মুখে কনিষ্ঠ ভাব এনে বললাম, দেখো তিশা, আমি জানি না রিত তোমাকে কোন বুঝে আমার কাছে পাঠিয়েছে। সে কি করে ভাবলো যখন ডাকবে তখনই আমাকে পাবে? আমার জীবনেরও একটা মূল্য আছে। আমি খেলার পুতুল না যে যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দেব আর প্রয়োজনে ডাস্টবিন থেকে কুড়িয়ে নেব। তোমরা নিজের স্বার্থটাই দেখলে। আসলেই মানুষ অনেক বেশি স্বার্থপর। আমি দুঃখিত, আমি তোমার কথা রাখতে পারবো না। না না আপা, উনি আমাকে আপনার কাছে আসতে অনেক বারণ করেছেন, কিন্তু আমিই এসেছি একজন মা হিসেবে, নিজের সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য, স্বামীর ভালোর জন্য আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমি আমার স্বার্থেই এসেছি। তার জন্য আমাকে আপনি যা খুশি বলেন, আমার আপত্তি নেই। আর আপনার সংসার আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। ওনার মাঝে এখনো আপনার জন্য ভালোবাসার কোনো কমতি নেই। সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? তুমি যে ব্যাপারটা খুব সহজে বলছো, আমার জায়গা থেকে চিন্তা করো, আমার পক্ষে কখনোই সম্ভব না। তোমার মেয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি 2টো মেয়ে নিজের পরিচয়ে মানুষ করছি। তুমি যদি চাও আমার কাছে তোমার মেয়েকে রেখে দিতে পারো। আমি কখনো তার যত্নের কমতি রাখবো না। তুমি অনেক দূর যাবে, আমার মনে হয় এখন তোমার ওঠা দরকার। আমার কথায় তিশা চলে যায়। নিজেকে আজ ঠুনকো কাগজের মনে হচ্ছে। সবার জীবনে সুখ পাখি ধরা দেয়, আমার সাথে কেন এমন হলো? কোন দোষে? আমি কেন পারিনি বাকি সবার মতন নিজেকে গুছিয়ে ভালো রাখতে? আমার কান্না মা দেখলো দরজার আড়াল থেকে, তবে কিছু না বলে নিজের রুমে চলে গেল। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টে জিনিসে কারোর হাত নেই। মৃত্যু এক ভয়ঙ্কর শোকের শব্দ। 2 অক্ষরের এই শব্দটা ছোট হলেও ব্যক্তি জীবনে এর তাৎপর্য অনেক। মৃত্যুর কাছে হার মেনে তিশাও আজ বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে।
10 বছরের নিজ হাতে গড়ে তোলা প্রিয় সংসারের মায়া ত্যাগ করে 7 বছরের ছোট্ট বাচ্চাকে রেখে বিদায় হয়ে গেল। যদি কোনো উপায়ে মৃত্যুটা পিছিয়ে দেওয়ার উপায় থাকতো, সকলে হয়তো তাই অনুসরণ করত, পৃথিবীতে আরও কিছুদিন বাঁচার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তেমন কোনো উপায় কারোর জানা নেই। তিশার মৃত্যুতে রিধি কান্না করে যাচ্ছে অঝরে। কেউ সরাতে পারছে না লাশের পাশ থেকে তাকে। তিশার মা বাবা বৃদ্ধ, তারাও কান্না করে যাচ্ছে। মা বাবার আগের সন্তানের মৃত্যু, এই বিষয়টা অনেক বেশি বেদনাদায়ক একজন মা বাবার কাছে। তবুও সৃষ্টিকর্তার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারোর হাতে। হৃদও অনেকবার রিধিকে নেওয়ার চেষ্টা করেছিল লাশের পাশ থেকে, কিন্তু পারেনি। আমি অবশ্য হৃদকে দেখিনি, হৃদের সামনেই যাইনি আজ পর্যন্ত। হৃদের বাবা মাও হয়তো রুমে বসে কাঁদছে, তবে তা দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার করছে না কেন জানি। তবে তিশার মৃত্যু আর রিধিকার আহাজারি কান্না বারবার বুকের ভিতর নাড়া দিয়ে উঠছে। পরক্ষণেই মনে পড়ল তৃষা মৃত্যুর আগে তার মেয়েকে আমার কাছে রেখে গেছে আমাকে ভরসা করে। রিধি, ছোট্ট করে ডাকলাম। রিধি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করছে। আমার চোখেও পানি আর আটকে রাখতে পারলাম না। পুতুলাম্মু মা কেন চলে গেল? মা তো বলেছিল আমি তোমার সাথে থাকলে মা সুস্থ হয়ে যাব। তুমিও তো আমার আর এক মা। আমার নাকি দুটো মা? আমি তো মায়ের সকল কথা শুনেছি। তোমাকে পুতুলাম্মু ডেকেছি, ঠিক মতন খাবার খেয়েছি, তাহলে মা কেন চলে গেল? দুটার মা থেকে এখন শুধু তুমি একটা মাই আছো, আর একটা মা তো চোখই খুলছে না। রিধিকার ছোট্ট মনের নিষ্পাপ কথাগুলো যে কারোর হৃদয়ে ডাক কেটে যাবে। আমি তার মা, সে আমাকে মা বলেছে, সুতরাং তাকে সামলানোর সকল দায়িত্ব এখন আমার। কাঁদে না সোনাবাবু আমার। মায়ের তো অনেক অসুখ ছিল, এখানে মায়ের কত কষ্ট হতো দেখনি তুমি? রিধি হ্যাঁ পূর্বক মাথা নাড়ল। এই তো আমার ছোট্ট মামনিটা বলছে, মায়ের কষ্ট কি তোমার ভালো লাগতো বলো? তাই তো উপরওয়ালা মাকে তার কাছে নিয়ে গেছে। এখন আর কষ্ট হবে না মায়ের। দেখো মা ঘুমাচ্ছে কত শান্তিতে, ব্যথায় কান্না করছে না এখন আর। আজকে সন্ধ্যায় দেখবে আকাশে তারা হয়ে মা তোমাকে দেখবে। তুমি এভাবে কান্না করলে মা তো কখনো আবারও কষ্ট পাবে। তুমি কি মাকে কষ্ট দেবে বলো? না, মায়ের কষ্ট আমার একদম ভালো লাগে না। আমি কান্না করব না, আমার একটা মা তো আছেই। রিধিকে অনেক কষ্টে সামলে নিলাম। রিধিকে আমার সাথেই নিয়ে এসেছি। সারাদিন খাওয়া হয়নি তার। এতটুকু একটা মেয়ে, অনেক বুঝিয়ে শুনিয়ে খাবার খাইয়ে দিলাম। রিধির নানুরা চলে যাবে আজকেই সন্ধ্যায়। তারা চেয়েছিল রিধিকে তাদের সাথে নিতে। পরের দিন হৃদ নাকি রাজি হয়নি, আর তিশা হৃদকে আমার দায়িত্বে রেখে গেছে সব বুঝিয়ে বলার পর। তারা আর নিয়ে যাওয়ার জন্য জোর করেনি। এ সকল ঘটনা আমাকে এক পড়শি শোনালো। আমি কোনো উত্তর দিলাম না, শুধু শুনেই চলে গেলাম। অনেকে আবার আমাকে নিয়েও কথা উঠাচ্ছে, এত বছর পর নাকি আমি আবার আসলাম তার সংসারে। আমার কোনো আত্মসম্মান নেই নাকি? নানান ধরনের কথা। তবে লোকের কথায় কোনো জবাব দেওয়ার মতন মন মানসিকতা আমার নেই। কিছু সময় চুপ থাকাই শ্রেয়। 10 বছর আগে যে চাকরির জন্য এই শহর ছাড়তে হয়েছে, 10 বছর পর আবার সেই চাকরির জন্যই এই শহরে ফিরতে হলো। তবে এতে তিশার হাত আছে বলে মনে হয়। ওই দিন তিশা বাড়ি থেকে চলে আসার পর কান্না করছিলাম অনেক। মা কি বুঝে যেন কাছে গিয়ে বলল, তুই কি আবার ফিরে যাবি? হৃদের সাথে কথা বলে দেখবি একবার। মায়ের কথায় আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রতিটা মাই চায় তার মেয়ের একটা সংসার হোক। যেহেতু এই কবছরে আমি অন্য কোথাও বিয়ের জন্য রাজি হইনি, তাই মা এমন কথা বলতেই পারে। যতই হোক, মায়ের মন তো। যে সংসার ছেড়ে চলে আসতে হয়েছে একদিন, আমার বাবা আমার যে সংসার দেখে যেতে পারেনি, আমি সেই সংসারে ফিরে যাই, তাকে তুমি চাও মা? আমার করা প্রশ্নে মা আর চোখ রাখতে পারেনি আমার চোখে। বুঝতে পারলাম সে উত্তরটা পেয়ে গেছে আমি কি বলতে চেয়েছি। তবে রিধিকাকে আমার কাছে রাখবো, সে তো কোনো দোষ করেনি। মা আর কিছু বলল না, আমার মতামতের ওপর ছেড়ে দিল। পরদিন অফিস থেকে বলা হলো, দেখো নুসরাত, তোমাকে 2বার সুযোগ দেওয়া হয়েছে। মেয়ে মানুষ, তার উপর তোমার বাচ্চাদের স্কুলের পরীক্ষা, এসব কারণে তোমাকে দীর্ঘ কয় বছর এখানে রাখা গেলেও এবারে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এইভাবে এক জায়গায় রাখাটা নিয়মের মধ্যে নেই। অন্যের চাকরি করতে গেলে নিয়ম মানতেই হবে। কয় বছর এই জায়গার প্রতি মায়া জন্মালেও ছেড়ে যেতেই হবে।
বিকেলে তিশা কল করে আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানতে। আমি বলে দিই, রিধির জন্য তুমি আমাকে সব থেকে নিরাপদ মনে করলে রিধিকে আমি আমার কাছে রাখতে পারবো, এতে যদি তোমার হাজবেন্ড কোনো আপত্তি না থাকে। তবে আমার এ জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে, আমার সাথে নতুন জায়গায় থাকতে হবে রিধিকাকে। কিছু মনে না করলে একটা কথা বলি, কোনোভাবে যদি আমাদের বাড়ির কাছাকাছি আসতে পারেন তাহলে রিধি মাঝে মাঝে তার বাবার কাছেও যেতে পারতো। দেখো তিশা, রিধিকে আমি কখনোই তার বাবার কাছে যেতে মানা করব না, তবে আমি কখনো ওই লোকের সামনে যেতে চাই না। আর তার অফিস থেকে আমাকে যে জায়গাটা দেওয়া হয়েছে সেখানেই যাব। এখানে আমার কোনো হাত নেই। পরবর্তীতে হয়তো তিশাই হেড অফিসের লোকেদের টাকা পয়সা দিয়ে কোনোভাবে আমাকে ওই এলাকাতেই নেয়। এ ব্যাপারে আমি অজ্ঞাত, জানা নেই। তবে ধারণা করতে পারি এমন কিছুই হয়েছে হয়তো। যেহেতু অফিস থেকে আমাকে ওই এলাকাতে পাঠানো হয় তাই আর না করিনি। শীতের শেষ প্রায় এমন সময় এক বিকালে, এমনি এই বিকালে শহর ছেড়েছিলাম নিয়তির লেখায়, আবারও পা রাখলাম এই শহরে। ওই দিন সাথে ছিল বাবা মা। আজ বাবা মা বেঁচে নেই। মাকেও চোখের সামনে বৃদ্ধ হতে দেখেছি। তবে আজ সাথে আছে আমার দুই মেয়ে রিমঝিম। তাদের খরচ বহন করতে আমার কোনো সমস্যা হয় না। বেতনের টাকায় আমার সংসার খুব ভালো মতো চলে যাওয়ার পরেও কিছু টাকা জমাতে পারি প্রতি মাসে। তাহলে রিধিকে আমার কাছে রাখলেও কোনো অভাব হবে না রিধির। অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি আমি রিধিকে আমার কাছে রাখার। তৃষার মৃত্যু আজ বেশ কয়েকদিন হয়ে গেছে, প্রায় মাস খানেকের মতন। রিধি আমার কাছেই থাকে। মাঝে মাঝে তার বাবা লোক পাঠায় তাকে নিয়ে যাওয়ার জন্য, তবে রাতে কখনো ওই বাড়িতে থাকে না মেয়েটা। প্রতি রাতে আকাশে তাকিয়ে মাকে খুঁজে বেড়ায়। আস্তে আস্তে বাস্তবতা বুঝে যাচ্ছে রিধি। হৃদের মা বাবাকে কালই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসছে। হৃদ সকালে অফিস যায়, আসে সন্ধ্যা হয়ে যায়। তার মা বাবারও বেশ বয়স হয়েছে। এই অবস্থায় একা একা নিজেদের দেখভাল করতে পারে না, তাই বৃদ্ধাশ্রমে রেখে এসছে। মনে মনে ভাবলাম, একদিন যে বাড়ি থেকে আমাকে বের হতে বাধ্য করেছিল সেই বাড়িতে আজ সেও আর থাকতে পারলো না। কেউ তাকে বের করেনি, তবে নিজে থেকে বের হয়ে যেতে হলো। যে সংসার নিয়ে তার এত অহংকার ছিল, আজ শেষ বয়সে এসে সেই সংসারের ভার তিনি। সকাল বিকাল প্রায় সময় একটা অল্প বয়সী ছেলেকে বাড়ির আশেপাশে ঘুরতে দেখছি। আমাকে দেখলেই অন্যদিকে চলে যায়। তবে এই সকল কিছু আমার চোখ এড়ানে ব্যর্থ। আমার আর বুঝতে বাকি রইল না ছেলেটা ঝিমের জন্য বাড়ির পাশে ঘুরঘুর করে। মনে হয় ঝিমের স্কুলের বাইরের কেউ। ঝিম বড় হয়েছে, ক্লাস 7-এ পড়ে। দেখতেও বেশ সুন্দরী, মায়াবী মুখশ্রী, তাই এমন দু একজন পিছনে ঘোরা অস্বাভাবিক না। রাতে রিম আর রিধি ঘুমানোর পর ঝিমকে পাশে বসলাম। ঝিম সব সময় শান্ত স্বভাবের, খুব নিচু স্বরে কথা বলে। ঝিম, কিছু কথা বলবো। তুমি মিথ্যে বলো না আমি জানি, তবু এই বয়সে এসে নিজের অজান্তে কখনো মিথ্যে বলে ফেলা হয়, তাই আগেই বলছি। আমার কাছে কিছু লোকাবা না। আমরা এখানে নতুন, তোমার বন্ধু বলতে তেমন কেউ নেই। স্কুল প্রাইভেট শেষ করে বাসায় এসে আশেপাশে কারোর সাথে মেশার তেমন সময়ও পাও না। যেটুকু সময় হাতে থাকে আমার কাজেই সাহায্য করো। সুতরাং এখানে তোমার সব থেকে কাছের মানুষ আমি, তোমার বন্ধুও আমি। আমি শুধু তোমার মা না, তোমার বন্ধুও। ঝিম হ্যাঁ পূর্বক মাথা নাড়ল। বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তুমি কি তা খেয়াল করেছো? ঝিম হয়তো অনেক আগেই বুঝতে পেরেছে আমি ঠিক এই বিষয়েই কথা বলবো, তাই চমকায়নি আমার কথায়। আবারও হ্যাঁ পূর্বক মাথা নাড়ালো। তুমি কি চেনো ছেলেটাকে? নাম কি জানো? না মা, কয়েকদিন ধরে স্কুলে যাওয়ার সময় পিছন পিছন যায় শুধু। একদিন শুধু জিজ্ঞেস করেছিল আমার নাম কি, তারপর আর কিচ্ছু বলেনি কখনো আমাকে। তবে পিছনে যায় প্রতিদিন। ঝিম সত্যি বলছে তা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তোমাকে একটা গল্প বলি, শুনবে? হ্যাঁ। এক যে ছিল ছোট্ট রাজকন্যা, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। লেখাপড়ায় ছিল সবার সেরা। রাজকন্যার বাবার অত টাকা ছিল না, তবে যা ছিল তা দিয়ে রাজকন্যাকে খুব সুখে রেখেছিল। তাদের সুখের কোনো কমতি ছিল না। রাজা তার সবটা দিয়ে রাজকন্যাকে লেখাপড়া করিয়ে বড় করে তোলে। রাজকন্যাও ছিল লক্ষ্মী একটা মেয়ে। এমন সময় রাজকন্যা বড় হয়ে ওঠে। কোনো এক রাজপুত্র মন চুরি করে নেয় তার। একটা সময় পরিবার থেকে রাজকন্যাকে বিয়ে দেওয়া হয় রাজপুত্রের কাছে। রাজকন্যার বাবার বয়স হয়, উপার্জনের ক্ষমতা হারাতে থাকে।
তাই বিয়ের আগে রাজকন্যা বলে, আমার বিয়ে হয়ে গেলে মা বাবা কি করে থাকবে, আমি তো তাদেরই শেষ সম্বল। রাজপুত্র ভরসা দেয়, তুমিই দেখবে তাদের। একথায় বিয়ে হয়। বিয়ের পরপরই পরিবর্তন আসে রাজপুত্রের। তাদের ছিল অনেক টাকা, তারপরও ছিল লোভ। রাজকন্যার চাকরি করার টাকা তার বাবার বাড়িতে পাঠাতে দিত না। একসময় রাজকন্যার বাবাকেও অপমান করে। রাজকন্যার পক্ষে আর থাকা সম্ভব হয় না ভালোবাসার রাজপুত্রের সাথে। চলে আসে নিজের রাজ্যে। ভেবেছিল তার অভিমান রাজপুত্র বুঝতে পারবে, কিন্তু তা হয়নি। চলে আসার 2 মাসের মাথায় নতুন রানীকে ঘরে তোলে রাজপুত্র। রাজকন্যার শোকে অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে মানিয়ে নেয়, চলে যায় অনেক দূরে। তবে এখনও রাজকন্যার প্রতি রাতে বালিশ ভেজায় চোখের জলে। জানো তো, ভালোবাসলে তাকে কখনো ঘৃণা করা যায় না। ওই রাজপুত্র আর নতুন রানীর ঘর আলো করে জন্ম নেয় একটা ফুটফুটে কন্যা সন্তানের। বেশ সুখের সংসার হয় ওই রাজপুত্রের, আর রাজকন্যা ঠকে যায় নিয়তির কাছে। তবে সুখ বেশি দিন থাকে না তাদের সংসারে। কয়েক বছর পর ছোট মেয়েকে রেখে মারা যায় নতুন রানী। মারা যাওয়ার আগে বুঝতে পারে কার কাছে তার মেয়ে সব থেকে নিরাপদ। সেই আগের রাজকন্যার কাছে নিজের মেয়েকে রেখে দিয়ে যায়। রাজপুত্রের জীবনে খানিক সুখ দেখা দিলেও রাজপুত্র হয়ে যায় ভীষণ একা। ছন্ন ছাড়া জীবন হয় তার অবশেষে। কাউকে ঠকিয়ে কেউ সুখী থাকতে পারে না, তেমনি কাউকে একবার ভালোবাসলেও তাকে হারানোর যন্ত্রণা সারা জীবন ভোগ করতে হয়। তোমাকে আর রিমকে যখন আমি এতিমখানা থেকে আমার কাছে আনি, রিম তখন ছোট্ট বেশ। তবে তুমি সবই বলছো, সবই মনে আছে তোমার। পৃথিবীতে অনেক মানুষ, তবে আমাদের আপন বলতে আমরাই। তোমাদের যেমন আমি ছাড়া আপন কেউ নেই, তেমনি আমারও আপন বলতে তোমরাই। এ কথা মনে রাখতে হবে। তোমার বয়সটা আবেগের। এই বয়সে বিবেক হাজার বোঝালেও মনকে দমিয়ে রাখা খুব কষ্টের। আমি চাই তুমি সেই কষ্টে জয়ী হও, আর কখনো স্বার্থপর হও না। নিজের শত্রুর সাথেও বন্ধুর মতন ব্যবহার করবে। তোমাকে কেউ কষ্ট দিলে তাকে পাল্টা কষ্ট দিও না, বরং তাকে সুখ দাও। সে যেন এক সময় অনুতপ্ততার আগুনে পড়ে। পৃথিবীর সব থেকে বড় শাস্তি কি জানো? নিজের ভুলের অনুতপ্ততা। আচ্ছা মা, সেই রাজকন্যা কেন নতুন রানী আর রাজপুত্রের মেয়েকে নিজের কাছে রেখেছিল? রাজপুত্র তো রাজকন্যাকে ঠকিয়েছে। রাজকন্যা কতটা বিশ্বাসের যোগ্য হলে নতুন রানী তার স্বামীর আগের স্ত্রীর কাছে সন্তান রাখতে পারে? সে বিশ্বাসের জায়গাটাকেই রেখেছে। তুমি সেই রাজকন্যা, তাই না মা? এখন তুমি ওই লোকের জন্য কেন কাঁদো মা? কান্না এমন এক জিনিস যা নিজের ইচ্ছায় করা যায় না। মুখে সারা দিন বলে চেষ্টা করেও তুমি চোখের পানি আনতে পারবে না, কিন্তু কখনো কখনো হাজার চেষ্টা করেও কান্না থামানোও যায় না। তুমি তোমার ভাগ্যকে বদলাতে পারবে না, তবে তুমি তোমার জীবনকে বদলাতে পারবে। মানুষের কাছে নিজেকে যেভাবে উপস্থাপন করবে, সবাই তোমাকে সেইভাবেই জানবে। মানুষের বিশ্বাস অর্জন করা অনেক কঠিন। মানুষের বিশ্বাসের যোগ্য সবাই হয় না, বুঝলে? আজ তোমাকে এত কিছু বলার কারণ জানতে চাইবে না? কারণ তুমি এখন বড় হচ্ছ। তোমার জানা দরকার চারপাশে মানুষগুলোর কথা। জীবনে অনেক বাধা আসবে তোমার এখন। সকল কিছু কাটিয়ে উঠতে পারলেই জীবন সুন্দর হবে। অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। আমিও তোমার মতনই হব মা, তোমার আদর্শে বড় হব। তুমি সত্যিই সুপার মম। রুমের বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছি। আজকে চাঁদ নেই, মেঘে ঢাকা। তবু অপলক দৃষ্টিতে দেখার চেষ্টা করছি। আজ বাবার কথা ভীষণ মনে পড়ছে। তার বয়সে কত লোক এখনো বেঁচে আছে, অথচ সে নেই। আমার ভাগ্যটাই এমন, সব শুধু হারিয়েই গেলাম। লাঠি ভর করে মা এসে পিছনে দাঁড়িয়েছে। হাঁটতে পারে লাঠি ছাড়া, তবু আমি দিই না। কখন পড়ে যায় না কি হয়, ভয় লাগে ভীষণ। এভাবে আর কতদিন একা থাকবি মা? তোর তো একটা জীবন আছে রে মা। আমি মা হয়ে মেয়ের এমন অবস্থা যে দেখতে পারি না আর। মায়ের উপস্থিতিতে জানতাম এসব কথাই বলবে। এ আর নতুন কিছু না। এক কথা আমি আর কতবার বলবো মা? জীবন তো থেমে নেই, চলছে তো জীবন তার আপন গতিতে। বাকি জীবনটা কি এভাবেই পার করে দিবি? একটা সংসারে তো দরকার শেষ বয়সের জন্য। তুমি আছো, রিমঝিম আছে, রিধির কথা না হয় বাদই দিলাম। এটা কি আমার সংসার না? আর কত মানুষ হলে সংসার হবে? শুধু কি বিয়ে করে স্বামীর ঘর করলেই তাকে সংসার বলে? আমি এভাবেই ভালো আছি। মানুষ নানান কথা বলে বেড়ায়। হৃদের মেয়েকে নিজের কাছে রেখেছিস, অথচ তাকেও বিয়ে করতে রাজি হচ্ছিস না। এই সব কিছু পাড়ার লোকের চোখে বাজে,
হৃদকে বিয়েই না করলে তার মেয়েকে কেন রেখে দিলে নিজের কাছে? একজন মা সব সময় তার সন্তানের ভালো চায়। মায়ের থেকে ভালো কেউ বোঝে না তার সন্তানের ভালো কোনটা হবে, মন্দ কোনটা হবে। তিশা একটা মা ছিল। সে তার মৃত্যুর আগে তার মেয়ের জন্য সব থেকে নিরাপদ একটা স্থান খুঁজছিল, আর পেয়েও গিয়েছিল। তা হলো আমাকে। সমাজের দৃষ্টিকোণ থেকে আমি তার স্বামীর প্রাক্তন স্ত্রী, সেই হিসাবে আমাকে তার শত্রুপক্ষ বলা চলে। তবুও শেষ সময়ে এসে সে হাজার চিন্তা ভাবনা করে আমাকেই সব থেকে নিরাপদ ভরসা মনে করেছে। কতটা ভরসা নিয়ে এসেছিল তা আমি পাড়ার লোকেদের বোঝাতে পারবো না। তিশার সেই ভরসার জায়গা থেকে আমি ক্ষণিকের জন্য রিধির দায়িত্ব নিয়েছি। তিশা জানতো তার মেয়েকে হয়তো আমি এমন শিক্ষায় বড় করতে পারবো যেন সে মানুষের মতন মানুষ হতে পারে। সেই জায়গা থেকে রিধিকে আমার কাছে রাখা। আর কি বলছো? বাইরের মানুষ নানান কথা বলে। যখন তোমার সাথে কোনো অন্যায় করা হয় তখন বাইরের মানুষ কোথায় থাকে? তখন তো তারা তোমার পক্ষ নিয়ে একটাও কথা বলবে না, প্রতিবাদও করবে না। তাহলে এখন তারা এত কথা বলার মানে নেই? আর সংসার, আমি বিয়ে না করেও আমার সুন্দর একটা পরিবার আছে। অথচ যে আমার সাথে অন্যায় করেছিল সে দুটো বিয়ে করে আজও কোথায় তার সংসার? মা বাবা বেঁচে থেকেও কাছে নেই, একমাত্র মেয়েটাও কাছে নেই। ছন্ন ছাড়া জীবন উপভোগ করছে এখন সে। সুতরাং আমাকে এসব বিষয়ে কিছু বলো না আর প্লিজ, ভালো লাগে না আর। এভাবেই আমি সুখে আছি। হ্যাপি বার্থডে আমার ছোট মা। হ্যাপি বার্থডে টু ইউ রিধিমণি। কত বছর পর সেই চিরচেনা প্রিয় কণ্ঠ কানে আসলো। আজ রিধিকার 10তম জন্মদিন। কেটে গেছে আরও 3 বছর। মেয়েটা বুঝতে শিখেছে অনেক কিছু। বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর রিধি অন্য বাচ্চাদের তুলনায়। এই কয় বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছু আগের মতোই আছে। রিধি নিয়মিত বাবার কাছে যায়, আবার আমার কাছে আসে। একা একা যাওয়া আসা করতে পারায় এতে তার অসুবিধা হয় না। মাঝে মাঝে বাবার কাছেই ঘুমায়। এটা অবশ্য আমি শিখিয়েছি, কারণ আবার কখনো আমার চাকরির জন্য অন্য স্থানে যেতে হয়, তখন তো রিধিকে আমার সাথে নিতে পারবো না। ঋতু যে বিয়ে করেনি, আর একা একা এখন চলতে পারলেও কয়েক বছর পর তার পাশে রিধিকে খুবই প্রয়োজন হবে। সেই সময়টা রিদ বুঝতে পারবে আমি ঠিক কী কারণে তার সংসার করতে পারিনি। তাই আগে থেকে আমি রিধিকে তার জন্য প্রস্তুত করেছি। আমার বিশ্বাস রিধি পারবে, সেভাবেই আমি তাকে তৈরি করছি। রিমঝিমও আগের থেকে বড় হয়েছে। আমার 3টে মেয়েকেই যথেষ্ট প্রতিবাদী করে গড়ে তোলার চেষ্টা করছি। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করতে শিখে গেছি। তারাও ঠিক সেভাবেই গড়ে উঠছে। রিধি এখন আর আমাকে পুতুলাম্মু বলে না, রিমঝিমের মতোই মা বলে ডাকে। মা ডাকের মধ্যে একটা তৃপ্তি আছে। সন্তান গর্ভে না নিয়েও আমি 3 সন্তানের মা হতে পেরেছি। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? মা, হাঁ করো, খেক নাও। রিধির কথায় হুঁশ ফিরল। মেয়েটাকে আজ লাল পরীর মতন লাগছে। গায়ের রং ধপধপে সাদা না হলেও লাল জামাই বেশ লাগছে তাকে। হুবহু হৃদের ফটোকপি চেহারা। মুচকি হেসে মুখে কেক নিলাম। প্রতি বছর ছোট্ট করে কেক কাটা হলেও এবছর বেশ বড় করে অনুষ্ঠান করেছি জন্মদিনের। রিধি অনেকটাই বোঝে। তার বাবাকে কখনো এ বাড়িতে আনার আবদার করে না। তবে এবার বলছিল, মা, বাবাকে আসতে বলি, সবাই থাকবে, একসাথে কেক কাটবো, আর বাবার সাথে আলাদা করে কেক কাটবো, কেমন যেন লাগে। এইটুকু মেয়েকে আমিও আর না করতে পারিনি। সেই সুবাদে আজ হৃদেরও এ বাড়িতে আসা। কতগুলো দিন পর প্রিয় মুখটা। ভিতরটা কাল বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। বাচ্চারা সবাই যে যার মতন মজা করছে। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। দাঁড়িয়েছিলাম ঘরের এক কোণে। হৃদ নিজের ভিতরটা হাজারো সংকোচ নিয়ে সামনে এসে দাঁড়ালো আমার। নিজের অজান্তেই একবার তাকিয়ে নিলাম হৃদের মুখশ্রীর দিকে। সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। তার চোখে চোখ রাখা মানে নিজের সর্বনাশ। হৃদ কিছু বলতে চেয়েও বলতে পারছে না। আমি পাশ কাটিয়ে চলে যাব ঠিক তখনই ভাঙা ভাঙা গলায় বলল, কিছু বলার ছিল, সময় হবে কি যদি একটু দাঁড়াতে? আমি কিছু না বলে দাঁড়িয়ে গেলাম। সায় পেয়ে হৃদ বলতে লাগলো, আমি জানি তোমার সাথে যে অন্যায় করেছি, তারপর এই কথাগুলো বলতে আমার নিজের কাছে দ্বিধাবোধ হচ্ছে। তবুও বলছি,
তুমি ওই দিন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর জীবনে প্রথমবারের মতন মায়ের সাথে উচ্চস্বরে কথা বলি। বাবাও ওই দিন মাকে অনেক কথা শোনায়, যার কারণে মা এত সব একসাথে নিতে না পেরে হার্ট অ্যাটাক করে। ছোট থেকে মায়ের কথার অবাধ্য হয়নি কখনো। মায়ের অসুস্থতা, এদিকে ডাক্তার বলে কোনো কারণে যেন মায়ের ওপর চাপ না পড়ে, যার ফলস্বরূপ মায়ের পছন্দের তিশাকে দ্বিতীয়বারের মতন বিয়ে করতে রাজি হয়ে যায়। ভেবেছিলাম আস্তে আস্তে তোমাকে ভুলতে পারবো, কিন্তু যত দিন যায় তোমার অভাব অপূর্ণতা আমাকে গ্রাস করতে থাকে। তারপর দুনিয়াতে আসে রিধি। আমার ক্লান্তি, তোমার অভাব কিছুটা মুছে যায়, কিন্তু তাতেও তোমাকে ভুলে ওঠা কখনো সম্ভব হয়নি। এই সব কিছু তিশার চোখ এড়ায়নি। সে প্রায় সময় তোমার সাথে যোগাযোগ করার কথা বলতো আমাকে, আমি করতাম না। আমি আর চাইনি তোমার জীবনটা এলোমেলো করতে। এই মুখ নিয়ে কি করি বা তোমার সামনে দাঁড়াবো, তাই আশা হয়নি। তবে অবশেষে তিশা নিজেই গেল। তার অসুস্থতার কথা জানতে পারার পর যখন জানতে পারে সে আর বাঁচবে না, তখন তোমার খোঁজ করে তোমার সাথে দেখা করে। মৃত্যুর আগে খুব করে চাইতো তোমাকে আমার সংসারে ফিরিয়ে নিতে। তবে কথা বলার পর বুঝতে পারে তোমার আত্মসম্মান বোধ প্রগাঢ়। তুমি কখনো নিজের সম্মানে আঁচ আসবে এমন কাজ করবে না, তাই সেও আর জোর করেনি তোমাকে। তবে আমাকে খুব করে বলে গিয়েছিল চেষ্টা করে দেখতে। এতটুকু বলে নিঃশ্বাস ত্যাগ করে আবার বলতে লাগলো, শত চেষ্টার পরও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস আর হয়ে ওঠেনি। আমার ভুলের শাস্তি আমি প্রতিনিয়ত পাচ্ছি। আর আমার মা, যার জন্য আজ তোমার এই অবস্থা, সেও কিন্তু তার কর্মবল ভোগ করছে। বেঁচে থেকেও সে আজ নিজের সংসারের বাইরে। ফিরে এসো, এক কথা বলার মুখ আমার নেই। তবুও বলছি, তুমি যা চাও সেভাবেই হবে। তুমি যেভাবে বলবে সেভাবেই সব করব। সম্ভব হলে ফিরে চলো আবার সেই সংসারে। আমার পাশে তোমার অস্তিত্ব খুব প্রয়োজন। তুমি হীনা আমি এতগুলো বছর ভালো নেই। এক দণ্ড কথা বলার জন্য তৃষ্ণার্ত কাকের ন্যায় ছটফট করেছি, তবুও পারিনি। তবে আজ তোমায় নিজের চোখের সামনে দেখে আর দমিয়ে রাখতে পারিনি নিজেকে। মৃত্যুতেও শান্তি পাবো এখন, কারণ মনের কথাগুলো আজ আমি প্রকাশ করতে পেরেছি তোমার নিকটে। আজ আমি চিৎকার করে বলতে পারি, আমি পাপী, আমি ঠকিয়েছি তোমায়। শাস্তি দাও তুমি আমার পাপের। আমার ভুলের জন্য আমায় মৃত্যুদণ্ড দাও, তাতেও কম হয়ে যাবে। ফিরে চলো তুমি ফেলে আসা পুরনো সংসারে। আমি যা রেখে দিয়েছি অযত্নে, তবুও হাত লাগাতে দিইনি কাউকে তোমার কোনো জিনিসে। ফিরে চলো তুমি। যদি তা না পারো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও আমায়। আমি ক্লান্ত আজ, নিস্তেজ আজ, ঠিক পাতাঝরা গাছের মতন। বেঁচে থেকেও যার মাঝে কোনো প্রাণ নেই। যদি তাও না পারো, তবে নিজের হাতে মৃত্যু দাও আমায়। আমি যে পারছি না আর এই জীবনের ভার বয়ে যেতে। মুক্তি দাও পুতুল আমায়। হয় বাঁচতে দাও তোমার সাথে, নয় মৃত্যু দাও। সকলে তাকিয়ে আছে হৃদের দিকে। উচ্চস্বরে বলা তার প্রতিটা কথায় সকলের কর্ণদ্বারে প্রবেশ করেছে। আজ আমার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে, কেন আজ ফেরাতে চাও তুমি আমায়? এতদিন পর কেন আমার অভাবটা বুঝলে? যেদিন অভিমান করে চলে এসেছিলাম, তখন তো একটা বারের জন্য মনে করনি তুমি আমায়? যে সুখের সংসারের জন্য একদিন আমায় ছেড়ে চলে গিয়েছিলে, সেই সংসার কোথায় আজ তোমার? বউ বাচ্চার বাবা সব কোথায় আজ? তোমার পাশে কেউ নেই, কেউ নেই। সব হারিয়ে আমাকে পেতে চাও কেন আজ? তুমি বড্ড স্বার্থপর রিত, বড্ড স্বার্থপর। তোমার একটা মেয়ে হয়েছে, তার বিয়ের পর তুমি বুঝবে সে ছাড়া তুমি শেষ বয়সে কতটা অসহায়, যেমনটা আমার বাবা মা ছিল আমাকে ছাড়া। কিন্তু কথাগুলো দলা পেকে গলার ভিতরেই রয়ে গেল। হৃদের চোখের পানি আর সহ্য করতে পারছি না। দৌড়ে চলে গেলাম নিজের ঘরে। কোনো উত্তর দেওয়া হলো না আর। আমার কাছে কি উত্তরই বা আছে দেওয়ার মতন? ঠকে যাওয়ার পর এতগুলো বছর পরেও তোমার ঠকানো ওই মানুষটাকে ঘৃণার চাদরে মোড়াতে পারিনি। ভালোবাসলে যে তাকে ঘৃণা করা যায় না? দূরে থাকা যায়, তবে ভোলা যায় না। এত বছর পর প্রাক্তনের সংসারে ফিরে গেলে যে লোকে ছিছি করবে। সারা জীবন সঙ্গীহীন কাটিয়ে শেষে এসে কিনা লোকের সমালোচনার কারণ হব? না না, নিজের সম্মানে এতটা আঘাত আমি করতে পারি না। রিম, ঝিম, রিধি তিনজন মিলেই রুমে আসলো। ঝিমের চোখের ইশারায় রিধি আগে আমার কাছে এসে হাত দিয়ে চোখ মুছে দিতে দিতে বলল, কেঁদো না মা, তোমার কান্না আমাদের ভালো লাগে না। এবার ঝিম বলতে শুরু করলো, মা, তুমি এত বছর অনেক কষ্ট করেছো, তবে তোমাকে কষ্ট দিয়ে উনিও নিজেও সুখ পায়নি। সে নিজেও অনুতপ্তের আগুনে পুড়ছে।
তুমিই তো বলেছিলে সবথেকে বড় আর কঠিন শাস্তি নিজের ভুলের অনুতপ্ত। তাহলে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না মা? এবার ঝিমের কথায় তাকালাম মাথা তুলে। আমার মেয়েগুলোও আজ আমার সুখ খুঁজছে, তারাও বুঝতে শিখে গেছে, আমাকে বোঝাতে এসেছে। তুমি সংসারে ফিরে না যাও, অন্তত আঙ্কেলের সাথে থাকা দূরত্বটা গুটিয়ে নাও মা। বাকি সবার সাথে যেমন মেশো, কথা বলো, তার সাথেও সম্পর্কটা তেমন স্বাভাবিক করে নাও। কথা বলো বাকি সবার মতন তার সাথেও, তারপর তোমার যা ভালো লাগে সিদ্ধান্ত নিও। কিন্তু এতটুকু কথা রাখো আম্মু। রিমের কথায় আবারও ভিতরের এক কালবৈশাখী ঝড় তাড়া দিয়ে গেল। একটা ভুলের শাস্তি আর কত পাবে, আর নিজেকেই বা কত কষ্ট দেবে। এবার একটা সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাকে একা থাকতে দাও একটু। আমার এ কথার পর তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবছি রিমের কথা মতো সত্যিই বাকি সবার মতন তার সাথেও সম্পর্কটা স্বাভাবিক করে নেব। দূর থেকেও ভালোবাসা যায়। আমি না হয় দূর থেকেই সারা জীবন তার হয়ে থাকবো। এক জীবনে আর স্বামীর সংসার নাই হোক, হৃদে না হয় বন্ধু হয়েই থেকে যাবে এ জীবনে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।